ভেজা মাটিতে নিজেকে আবিষ্কার করলেন তিনি। বৃষ্টি পড়ছে মুষলধারে, চোখ এমনকি গাল বেয়ে সে পানি গড়িয়ে পড়ছে। মাটির তৈরি দেহ যেন মাটিতে মিশে যেতে চাইছে। উবুর হয়ে কতক্ষণ এভাবে পড়েছিলেন না তার জানা নেই, তবে শরীরটা খুব ব্যথা করছে, যেন কত শত চাপ তার শরীরের উপর দিয়ে বয়ে গেছে। ভেজা স্যাঁতস্যাঁতে মাটি থেকে খুব কষ্টে উঠে বসলেন, তাকালেন চারপাশে। কালো রাতের ঘন ঘটা, আশেপাশে যত দূর চোখ যায় এই রাতের প্রহরে কিচ্ছু নেই, কেউ নেই। এক বিরান ভূমিতে যেন সে একলা একা ভিজছে বৃষ্টির অভিশপ্ত পানিতে। বৃষ্টির পানি নাকি চোখের অশ্রু, ঠাউর করা মুশকিল। উঠে দাঁড়ালেন তিনি। সাদা পাঞ্জাবি কাদায় মেখে গেছে, তাকে তার পথ খুঁজতে হবে। না জানি কোন প্রান্তরে তিনি চলে এসেছেন হঠাৎ করে। সে জায়গা তার মোটেও চেনা নয়। হাঁটতে লাগলেন ধীরে ধীরে। ভেজা মাটিতে চলতে কষ্ট হচ্ছে, তবুও হার মানার লোক উনি নন। কানে আসছে হাজারো হৃৎপিণ্ডের হৃৎস্পন্দন, যেন অনেক জীবন্ত লোকেরা তাকে দেখছে। হঠাৎ রাতের অন্ধকারে বিভৎস বিজলি চমকে উঠল, আলোকিত হয়ে উঠল সেই বিরান ভূমি। হাতকে উঠলেন তিনি। হে যে কোনো বিরান ভূমি নয়, এক বিশাল কবরস্থান। কবরের সাদা ফলকে ছেয়ে আসে চারপাশ। নিস্তব্ধ এক মৃতদের নগরী, যেখানে প্রাণের কোনো অস্তিত্ব নেই। অশরীরীরা ঘুরে বেড়ায় নতুন শরীরের খোঁজে। হাঁটার গতি বাড়িয়ে দিলেন তিনি। কেন জানি মনে হচ্ছে অনেকগুলো চোখ তাকে দেখছে, অনেকগুলো মানুষ তার পিছু পিছু আসছে। এই তো আরেকটু হলেই তাকে ধরে ফেলবে। এই পথের শেষ কোথায়, আর কত দূর? হঠাৎ কোনো কিছুতে হোঁচট খেয়ে পড়ে গেলেন তিনি। শত অদৃশ্য পা তার শরীর মারিয়ে চলে যেতে লাগলো। ভীষণ ব্যথায় চিৎকার করে উঠলেন এক নাগাড়ে। এক ঝটকায় ঘুম থেকে উঠে বসলেন। আহ, কি ভয়ানক স্বপ্ন! বুকে হাত দিয়ে বুঝতে পারলেন ভিতরটা লাফাচ্ছে। এই বুঝি হার্ট অ্যাটাক হবে। কি দুর্বিষহ হয়ে উঠেছে তার রাতগুলো। ঘুমের অভাবে পাগল হয়ে যাচ্ছেন। এদিকে ঘুমালে সে একই স্বপ্ন তাকে বারবার তাড়া দেয়। এর একটা বিহিত করতে হবে। এভাবে আর কতদিন? নিজের পছন্দের সিংহাসন তুল্য সোফায় এসে বসলেন তিনি। এগিয়ে আসলো তার ডান হাত হিসেবে পরিচিত আসলাম। বাবু ভাই, সালাম। আয়, বস। কালকে রাতে মাল টুইটারে খালাস করছি বাবু ভাই। আপনি কোনো চিন্তা করেন না, ওরা আর আপনার বিরোধিতা করব না। করব কেমনে? মরা মানুষ তো আর। আহ, থাম। ক্লাব থেকে না টাকা আনার কথা ছিল। ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না বাবু ভাই, আমি আজকে দুপুরের মধ্যেই নিয়ে আমো। না, ওই সময়টায় আমার সাথে একখানে যাইতে হবে। ফোন দিয়ে টাকা দিয়ে যাইতে বল। গড়িমসি আমার একদম পছন্দ না। ঠিক আছে বাবু ভাই। উঠে চলে যেতে লাগলো আসলাম। শোন, জি বাবু ভাই, কিছু কইবেন? গাড়ি বের কর, আমার সাথে এক জায়গায় যেতে হবে তোকে। সাদা সফেদ পাথরে তৈরি এই ঘরগুলো, এগুলো যেন নিজেদের এক আলাদা দুনিয়া তৈরি করে রেখেছে। সাদা ফ্লোরে কালো পায়ের ছাপ পড়ল। ভিতরে আসলেন রাজনীতিবিদ শামসুজ্জামান বাবু। পিছনে তার ডান হাত আসলাম ও কিছু সহচর। ভিতরে এক বিশেষ রুমে প্রবেশ করল তারা। ভিতরে অপেক্ষামান হুজুর দ্রুত উঠে দাঁড়ালো।
আসসালামু আলাইকুম বাবু ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, তোমার সাথে কথা আছে। সাদা কার্পেটে নিজে থেকেই আগে বসলেন শামসুজ্জামান বাবু। আসলামও অনুসরণ করে বসল। হুজুর তাদের সামনে বসতেই জানতে চাইল নিজে থেকে। হঠাৎ আমার এখানে? শামসুজ্জামান বাবু একে একে বলতে শুরু করলেন তার স্বপ্নের সব ঘটনাসমূহ। মনোযোগ দিয়ে শুনে গেল সেই হুজুর। বেশ ধৈর্য দেখা গেল তার মাঝে। কোনো তাড়াহুড়ো নেই। সবটা বলে একটা নিঃশ্বাস নিলেন শামসুজ্জামান বাবু। বিষয়টা বেশ গুরুতর। সাদিকি আর আসছি তোমার কাছে। বাইরে এক গাড়ি খাবার আছে, তোমার এখানকার এতিম ছেলেমেয়েগুলোর খাওয়াই দিও। আমারে সাহায্য করো দয়া কইরা। আমি অশান্তি থেকে মুক্ত হইতে চাই। যদিও বলতে ইতস্ত হচ্ছে, কিন্তু সত্যি হলো সেই মেয়ের অভিশাপ লেগেছে আপনার ওপরে। সে আপনাকে ছাড়বে না। ওই কার সাথে কিভাবে? আসলাম, থাম। কোন মেয়ে? সে কি চায়? আমি যতটুকু বুঝতে পারছি, সে আপনার আশেপাশে আছে। আপনার ক্ষতি করতে চায় সে। আপনার কারণেই সে মারা গেছে। তার পরিবার বিপর্যস্ত হয়েছে। তাই তার দেওয়া অভিশাপ আপনাকে যন্ত্রণায় ফেলছে। এ থেকে পরিত্রাণ পাওয়া খুবই মুশকিল। আমি যদি তার লাশ কবর থেকে উঠায় পোড়ায় ফেলি তাইলে? না না, এমনটা করা ঠিক হবে না। সে আরো রেগে যাবে উল্টো। রাগ দিয়ে আমার কাম কি? আমার রাতের ঘুম খুবই দামি। আমি তার অভিশাপ কাটামো। দরকার হইলে আমি যা বললাম তাই করব। লাশটা উঠায় আগুনে পোড়ায় দিব। তার আত্মাও মুক্তি পাবে, আমার অভিশাপও কাটবে। কিন্তু বাবু সাহেব। কোনো কিছু না শুনেই উঠে চলে গেলেন শামসুজ্জামান বাবু। তিনি ঠিক করে নিয়েছেন আজ, এমনকি এখনই এর একটা বিহিত করতে হবে। সফেদ পাথরে ঘেরা প্রাসাদ হতে বেরিয়ে এলেন তিনি। হঠাৎ চারপাশে তাকাতেই পা থমকে গেল। একটু আগেই দিনের আলো রাতে রূপ নিল কখন? সে বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য পিছনে আসলামের দিকে ফিরল। আতঙ্কে চিৎকার দিয়ে দৌড় দিলেন শামসুজ্জামান। এই বয়সে এসে দৌড়ের গতি মন্থর। তিনি চাইলেও দ্রুত দৌড়াতে পারছেন না। হঠাৎ কিছু একটা পা বেজে তিনি পড়ে গেলেন এবং এক গাদা কাদা মাটি তার মুখে এসে লাগলো। থমকে গেলেন এক মুহূর্তের জন্য। এ তো হুবহু তার স্বপ্নের মতো কাণ্ড। তিনি উঠে বসলেন। যা ভেবেছিলেন ঠিক তাই। কবরস্থানের শত শত ফলক তার সামনে। হায়, তিনি যে তার স্বপ্নে সেই কবরস্থানে চলে এসেছেন। উঠে দাঁড়ালেন, গায়ে চিমটি কাটলেন খুব জোরে। না, এটা স্বপ্ন না, সব বাস্তব। নিয়তি তাকে অভিশপ্ত করেছে, তাকে ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে। তখনই মনে পড়ে গেল সেদিনের সেই ঘটনাটি। তার নামে কটূক্তি করায় সে এক বৃদ্ধকে আগুনে পুড়িয়ে মেরেছিল। সেই বৃদ্ধের পরিবারে থাকা সদস্যরা যাতে বিচার না চাইতে পারে সেজন্য সে নানা ভয় ভীতিও দেখিয়েছিল। কিন্তু না, সেই মেয়েটা তার কথা শুনল না। সে সব প্রমাণাদি নিয়ে উপস্থিত হতে চাইল আইনের কাছে। শামসুজ্জামান বাধ্য ছিলেন তার পথের কাঁটাকে সরিয়ে ফেলতে। তবে তিনি যেন একটু বেশি বেশি করলেন। পথের কাঁটাকে উপড়ে ফেললেন। সেই মেয়ে সহ সেই পরিবারের সবাইকে কবরস্থানে জ্যান্ত কবর দিয়ে দিলেন। না থাকবে পরিবার, না থাকবে কোনো ভয়। গুজব রটিয়ে দিলেন পরিবারের সবাই অন্য জায়গায় চলে গিয়েছে। রাতারাতি ধামা চাপা পড়ে যায় সবকিছু। জলজ্যান্ত একটা পরিবার নিমেষেই মাটির সাথে মিশে যায়। কিন্তু এখন এখন যে তার পালা। পায়ে কিছু অনুভব করতেই তিনি নিচে তাকালেন। কয়েক জোড়া হাত তার পা জড়িয়ে ধরেছে। আতঙ্কে ভয়ে সামনে মাথা তুললেন। তার সময় শেষ।
হঠাৎ এক নিমেষেই তার পায়ের নিচের মাটি নরম কাদায় পরিণত হলো। হাতগুলো তাকে টেনে নিয়ে গেল সেই মাটির ভিতরে। ঠিক যেভাবে তিনি এক রাতে পুরো পরিবারকে মাটিতে মিশিয়ে দিয়েছিলেন, তেমনি আজ তিনি নিজেও যেন হঠাৎ মিশে গেলেন।